এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে কার্যত চ্যালেঞ্জ ছোড়াছড়ি হলো। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে শুভেন্দু অধিকারী। যখন দাঁতনের সভা থেকে শুভেন্দু অধিকারী, তখন ডায়মন্ড হারবারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাঁতনের সভা থেকে ফের তোলাবাজ ভাইপো হটাওয়ে ডাক দিলেন শুভেন্দু অধিকারী। আর ঠিক তখনই নিজের খাস তালুকে দাঁড়িয়ে প্রাক্তন পরিবহন মন্ত্রীকে পাল্টা জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুই রথীর বাগযুদ্ধ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। শুভেন্দু অধিকারী বলছেন, ভেতরে ছিলাম, ঘেন্না ধরে গেছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, যদি বুকের পাটা থাকে তাহলে আলাদা দল গড়া উচিত। আমি বলছি দেবনারায়ণ সরকারের কাছে। দেবনারায়ণ দা, গত শনিবার খুব সম্ভবত আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেছেন, অর্থাৎ 7-8 দিন। তার মধ্যে কতটা বিতৃষ্ণা তার পুরনো দলের প্রতি, প্রতিটা সবাই কিন্তু শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিচ্ছেন। দাঁড়কাককে মাথায় তুলে খাওয়াতে গেলে সে চোখটাই গিলে ফেলবে, একটা প্রবাদ আছে। তা আসলে মাথায় তুলে খাওয়ানো হয়েছে। তো বিজেপি বলছে এই দাঁড়কাকে তো এতদিন আপনাদের দলে ময়ূর ছিল, খাওয়ানো হয়েছে। শেষ পর্যন্ত সবগুলো খেয়ে যাওয়ার মুহূর্তে যত নেওয়ার ফলে বিশ্বাসঘাতক চলে গেছে। কোনটা খায়নি? আজকে তার নামে অনেক অভিযোগ আছে। আজকে কখন গেল তার শোনা যাচ্ছে 2014 থেকে আমার সঙ্গে যোগাযোগ, একেবারে শটাঙ্গে প্রণাম করেছে। সুতরাং এত বড় বিশ্বাসঘাতক এদের দিয়ে রাজনীতি চলে না। আজকে না আজকে তো এই বিশ্বাসঘাতকের জন্যই তো দেখুন, ভাইপো চ্যালেঞ্জ ছুড়েছিল অর্জুন সিংকে। ভাইপো চ্যালেঞ্জ করেছিল অর্জুন সিংকে। তার পরিণাম কি হয়েছে দেখা গেছে। ভাইপোর যদি কোনো লজ্জা থাকে তাহলে ভাইপো চ্যালেঞ্জ যাতে না করে। ভাইপোর যদি সামান্য লজ্জা থাকে তাহলে এই চ্যালেঞ্জ গুলো না করে। ভাইপো বলছে আমার মেরুদণ্ড আছে। এই মেরুদণ্ডটা কবে এলো? 2011 সালের পরে যখন সরকার এলো তখন ভাইপোর মেরুদণ্ড এলো। 2011 সালের আগে ভাইপোর মেরুদণ্ড কোথায় গেছিল? যখন নন্দীগ্রাম হার হিম করা সন্ত্রাস, সিপিএম এর সন্ত্রাস চলছে, তখন ভাইপো কোথায় ছিল? তখন তো এই শুভেন্দু অধিকারী। আমি একটা কথা, দেবনারায়ণ দা, আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা তার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে, যেখানে 3টি বিধানসভা কেন্দ্র, মহেশতলা, সাতগাছিয়া, ডায়মন্ড হারবার, 3 বিধায়ক অনুপস্থিত। বিজেপি বলছে এর থেকে বড় অস্বস্তি আর কি হতে পারে শাসক দলের? আচ্ছা, আমি একটা কথা বলি, অনুপস্থিত উপস্থিত কে কিভাবে টিকিট পাবে, কাকে টিকিট দেবে, কিন্তু মমতা ব্যানার্জি জানেন। মমতা ব্যানার্জিকে সবাইকে টিকিট দেবে নাকি? এর অনেক অংশে টিকিট নাও পেতে পারে, কেউ অভিযোগ থাকতে পারে। শাসক দলের অস্বস্তি বলছে বিজেপি। তাহলে আজকে 3জন নির্বাচিত জনপ্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় অনুপস্থিত। আজকে যে অনুপস্থিত থাকে, টিকিটের কারণে 30 জন যদি অনুপস্থিত থাকে, অজিত ভাই বক্তব্য শুনে নিন, আমি আসবো আবার আপনার কাছে। অজিত ভাই, বিধায়কের অনুপস্থিতি দিয়ে কোনোদিন তৃণমূলের জনসমর্থন যাচাই করাটা খুব বোকামো হবে। এই যে আজকে শুভেন্দু বাবু বলছেন না যে ভাইপোর বিরুদ্ধে স্লোগান, আসলে কি জানেন, এটা ওনার আক্রমণ করার একটাই লক্ষ্য, যে নিজের কলঙ্ক থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখা, এই জন্য আক্রমণ শানাচ্ছেন। এতে পাপস্খলন করবার চেষ্টা করছেন। এই যে বলছেন যে 21 বছর থেকে আমি লজ্জা পাচ্ছি, আজকে বাংলার হাজার লক্ষ তৃণমূল কর্মী সমর্থক লজ্জা পাচ্ছে যে এরকম একটা মানুষ আমাদের সঙ্গে থেকে শীত কেটেছে। আজকে উনি যাই করুন, মানুষের যে ঘৃণা আমরা দেখেছি, যেভাবে মানুষ ওর গলায় জুতোর মালা পরিয়েছে, এটা তৃণমূল কর্মীরা নয়, যেভাবে মানুষ ওর পোস্টার ছিঁড়েছে, ঘৃণা ছুঁড়েছে। উনি হয়তো কোনোদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেন, কোনোদিন হয়তো চাইলে আমেরিকার রাষ্ট্রপতিও হতে পারেন, কিন্তু মানুষের এই ঘৃণা ওকে কুরে কুরে খাবে সারা জীবন, সারা জীবন কুরে কুরে খাবে। ওই মেদিনীপুর জেলা এই বাগযুদ্ধ শুধু স্টুডিও আপনারা দেখছেন এমনটা নয়, রাজ্যবাসী আজকে দেখেছে দিনভর। একদিকে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে দাঁতনে শুভেন্দু অধিকারী। বাগযুদ্ধে জড়িয়েছেন দুই রাজনৈতিক দলের দুই রথী। দেখুন, আমি ভিতরে ছিলাম তো আমার দেখে ঘেন্না হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসঘাতক। আরে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের থেকে তিরঙ্গাটা কেড়ে নিয়েছিল, একমাত্র দল যে নিজের দল তৈরি করে বাংলায় সিপিএম কে হারিয়ে আমাদের মানুষের সরকার প্রতিষ্ঠা করেছে। মুখের পাটা থাকলে নিজের দল করে দেখাও না, বিজেপির সাথে লড়াই থাকবে। লড়াই তো আদর্শের লড়াই।
একজন দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে, অপরজন পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। দূরত্ব 170 কিলোমিটারেরও বেশি, কিন্তু তা হলেও রাজনৈতিক আক্রমণ প্রতি আক্রমণে সরগরম হয়ে উঠল রবিবাসরীয় রাজ্য রাজনীতি। সম্প্রতি কয়লা পাচার, গরু পাচার রুখতে সক্রিয় হয়েছে সিবিআই, শুরু হয়েছে ধরপাকড়ও। এর রং লেগেছে রাজনীতিতেও। রাজ্যে এসে এর আগে এ নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ना सीबीआई मेरे अंडर में आती है, ना ईडी आती है, मगर मैं कल लाला जी के यहाँ कोई रेड पड़ा है, नाम तो मुझे मालूम नहीं है, और ममता जी ने रिएक्शन दिया। ममता जी पहले जरा लाला जी से अपने रिश्ते उजागर कर दे, सार्वजनिक कर दे कि उनको क्यों इतनी चिंता हो रही है। कोयले की रेवेन्यू राज्य सरकार को भी मिलती है, केंद्र सरकार को भी मिलती है। कोयले की रेवेन्यू की चोरी करने वाले व्यक्ति के लिए इतना क्यों चिंता हो रहा है। সদ্য বিজেপিতে যোগ দিয়ে সেই আক্রমণের ঝাঁজ কয়েক গুণ বাড়িয়েছেন শুভেন্দু অধিকারী। আমি বলেছি কয়লা চোর, বালি চোর, পাথর চোর, গরু পাচারকারী ভাইপোর কথা। এদিন ডায়মন্ড হারবারে সভা থেকে যার উত্তর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাই গরু পাচার করতে হয় সীমান্ত দিয়ে হয়, ভারত থেকে বাংলাদেশ। দায়িত্বে কে রয়েছে? বর্ডার সিকিউরিটি ফোর্স। মাথার উপর দিয়ে বসে অমিত শাহ। তাহলে কোন ভাইপো দায়ী? কয়লা পাচার কলিয়ারিগুলো কে রক্ষা করে? সিআইএসএ। কার আন্ডারে? স্বরাষ্ট্র মন্ত্রক। নাম কি? অমিত শাহ। তাহলে কোন ভাইপো দায়ী? এর পাল্টা শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীর গলায়। এর আগে 10ই ডিসেম্বর ডায়মন্ড হারবারের সভায় যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়, জানিয়ে এদিন কটাক্ষ করতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10 তারিখে বিজেপির সর্বভারতীয় সভাপতি ডায়মন্ড হারবারে মিটিং করতে এসেছিল। আপনারা শুনেছেন কোনদিন ভিআইপি কনভয়ে মিনিবাস থাকে? আপনারা শুনেছেন কোনদিন ভিআইপি কনভয়ে 150টা মোটরসাইকেল থাকে? কেউ হয়তো একটা ইট মেরেছে, সেই ইটটা জানলা দিয়ে ঢুকেছে। আমি সকলকে অনুরোধ করব, আপনাদের যদি ক্ষোভ থাকে, আপনাদের যদি বিক্ষোভ থাকে, ক্ষোভের বহিঃপ্রকাশটা ইটের মাধ্যমে নয়, ইভিএম এর মাধ্যমে আগামী দিন দিতে হবে আমাদের। কয়েক ঘন্টার মধ্যে জবাব দিয়েছেন শুভেন্দু। খুব বড় বড় কথা বলছেন। 11 সালের পরে তৃণমূল করতে এসছেন ডায়মন্ড হারবারে, বড় বড় কথা। নাড্ডাজি নাকি 500 লোকের মিটিং করেছেন। আর বিজেপির শৃঙ্খলাটা জানে না, আমি কদিনে বুঝে নিয়েছি। ওটা তো কার্যকর্তাদের মিটিং ছিল। একটা মন্ডল সভাপতি যদি ডাক দেয়, বিজেপির এখন যা ক্ষমতা আছে 10,000 লোকের মিটিং করতে পারে। সব মিলিয়ে রাজ্যের দু প্রান্তে যুযুধান দুই হেভিওয়েট নেতার সভা রাজনৈতিক উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে অনেকটাই। অমিত জানা, অনির্বাণ বিশ্বাস ও হিন্দোল দে, এবিপি আনন্দ। আমি শুভময় মৈত্রর কাছে আসবো। শুভময়দা, যেটা বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে গত 1 সপ্তাহ 10 দিনে বঙ্গ রাজনীতিতে একটা শিফট ঘটেছে, শিফট অফ ফোকাস তিনি বলছেন। বিজেপিতে শিফটটা দিলীপ ঘোষ থেকে শিফট হয়ে শুভেন্দু অধিকারীর দিকে এসেছে। তৃণমূলে ফোকাস মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিফট হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে এসেছে। আমি বলছি, বাস্তবে সেটাই যদি হয়ে থাকে, এটা কি কোনো পার্ট অফ পলিটিক্যাল স্ট্র্যাটেজি বলে আপনার মনে হয়? হ্যাঁ, আমার মনে হয় রাজনৈতিক কৌশল, এবং বিশ্বনাথ দা একেবারে যথার্থ বলেছেন। অর্থাৎ দেখুন, শুভেন্দু বাবু যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হন, সেক্ষেত্রে তার লড়াইটা যদি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলে আসে, সেই জায়গাটা কিন্তু তৃণমূলের পক্ষে, অর্থাৎ নেত্রীর পক্ষে তার যে স্ট্যাচার, সেই জায়গাটা ধরে রাখার ক্ষেত্রে মুশকিল হতে পারে। সেই জায়গায় এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী আজকে দুজনেই কিন্তু অসাধারণ বক্তব্য রেখেছেন, সব বাদ দিয়েও বলতে হবে, এবং তারা মানুষকে উজ্জীবিত করেছেন তাদের মতো করে। সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে শুভেন্দু বাবুর সঙ্গে মুখোমুখি লড়াইতে নামানো কিন্তু তৃণমূলের পক্ষেও একটা ভালো রাজনৈতিক কৌশল। আমি শুভেন্দু বাবুর একটা কৌশলের কথা এখানে বলতে চাই, সেটা হচ্ছে শুভেন্দু বাবু কিন্তু খুব সুন্দরভাবে গ্রাম এবং শহরের লড়াইটাকেও সামনে আনছেন। অর্থাৎ দক্ষিণ কলকাতার সঙ্গে পশ্চিমবঙ্গের সাধারণ গ্রামের মানুষের লড়াই, আমার মনে হয় এটাও একটা রাজনৈতিক কৌশল। তবে সব মিলিয়ে যে জায়গাটা এসে দাঁড়াচ্ছে, শেষ পর্যন্ত দুজন বড় মাপের নেতা কে কবে রাজনীতিতে যোগ দিয়েছেন সে প্রশ্ন তো থাকবেই, তর্ক হবে, কিন্তু বড়
মাপের নেতার মধ্যে আলোচনায় কিন্তু পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে কিছু শুনতে পাওয়া যায়নি। একেবারে আমাদের এই রাজ্যে এমন অবস্থা, সাধারণ মানুষের জন্য দিশা কতটা পাওয়া গেল সেই প্রশ্ন তুলছেন শুভময় মৈত্র। আমি অজিত মাইতির কাছে আসবো। অজিত বাবু, আগামীকাল আপনারা পাল্টা সভা, যেখানে দাঁতনে শুভেন্দু অধিকারী আজকে সভা করেছেন, পাল্টা সভার ডাক দিয়েছেন, অনেকে এটা বলছেন এটা তো আপনাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি নয়, এটা কি পাল্টা শক্তি প্রদর্শনে আপনারা রাস্তায় নামছেন? একদম পূর্ব নির্ধারিত কর্মসূচি। শুনুন, 20 তারিখ আমরা একটা সভা করেছিলাম, আমাদের দুর্ভাগ্য মিডিয়া সেভাবে প্রচার করেনি। আজকে শুভেন্দুবাবু যে রোড শো সভাটা করেছেন তার অন্তত 3 গুণ আয়তন ছিল 20 তারিখ আমাদের নর্মাল সভাটা। আবার কালকে যেটা করব সেটা আজকে উনি যা করেছেন, দুটো জেলার মানুষ এনে লক্ষ টাকা উড়িয়ে আজকের 3 গুণ আয়তন বেশি হবে, সেটা যে কোনো মানুষ এই জন্য এই প্রশ্ন উঠছে। পূর্বস্থলীর পর আবার একটা তৃণমূলের সভা, দাঁতনে এখানে হওয়ার পর তারপর একটা পাল্টা তৃণমূলের সভা, এই জন্য এই প্রশ্ন উঠছে যে শক্তি প্রদর্শনে কি দুই দল নেমেছে? শুনুন, কেউ একজন গলাবাজি করে তৃণমূলের দুধসর খেয়ে তৃণমূলকে গালমন্দ করবে, আর তৃণমূলের লক্ষ লক্ষ সমর্থক কর্মী ওকে একদম পান্তুয়া ছুড়বে, রসগোল্লা ছুড়বে, এটা তো ওনার ভাবার কোনো কারণ নেই। আজকে উনি যে ভাষায় কথা বলছেন, যে ভাষায়, আমি আবার বলছি, বেশ ভাষার কথা বলছেন, আমি এখানে একটা উদ্ধৃতি আপনাদের সামনে তুলে ধরি। উদ্ধৃতি একটু মন দিয়ে শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে শাসন ক্ষমতা থেকে সরানোর জন্য কেন্দ্র তার ক্ষমতার অপব্যবহার করছে, যেভাবে করছে তা অত্যন্ত বেদনাদায়ক। শুনে আপনাদের মনে হতে পারে তৃণমূলের কোনো নেতা, মন্ত্রী, সমর্থকের এটা বক্তব্য। এই বক্তব্য হচ্ছে সঞ্জয় রাউতের, শিবসেনার সাংসদ। তার মুখপাত্র সামনায় যে নিবন্ধ লিখেছেন তাতে এই মন্তব্য করেছেন, জানিয়ে রাজনৈতিক মহলে রীতিমতন চাপানুতো শুরু হয়েছে। ঠিক কি বলেছেন সঞ্জয় রাউত দেখাবো, দেখাতে বিরতি, তারপর ফিরে আসছি। বছর ঘুরলেই বিধানসভার ভোট, তার আগে তৃণমূলকে ধাক্কা দিয়ে শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট নেতাকে দলে টেনেছে বিজেপি। অমিত শাহর মঞ্চে দল বদলেছেন আরো 9 জন বিধায়ক এবং সাংসদ। বাংলার ক্ষমতা দখলকে পাখির চোখ করা বিজেপি নেতারা বারবারই 200 আসনে জয়ের হুঙ্কার দিচ্ছেন। এই প্রেক্ষাপটে চাঞ্চল্যকর অভিযোগ তুলল শিবসেনা। মহারাষ্ট্রের শাসক জোটের শরিক শিবসেনার মুখপাত্র সামনায় বলা হয়েছে, বিজেপির বিরুদ্ধে দীর্ঘ লড়াই চালাচ্ছেন তৃণমূল নেত্রী, আর তৃণমূলকে ভাঙার চেষ্টা করছে বিজেপি। 21-এর হাই ভোল্টেজ নির্বাচনের আগে কেন্দ্রীয় প্রকল্প, আইপিএসদের ডেপুটেশন নিয়ে বারবার সংঘাতে জড়িয়েছে কেন্দ্র ও রাজ্য। বিজেপির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘন করার অভিযোগে সরব হয়েছে তৃণমূল। এই প্রেক্ষাপটে সামনায় বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে কেন্দ্রীয় সরকার যেভাবে ক্ষমতার অপব্যবহার করছে তা দুঃখজনক। ক্ষমতাচ্যুত করবার জন্য নয়, ক্ষমতা দখল করবার জন্য নানা রকমভাবে অপপ্রচার, কুৎসা, অর্ধসত্য, সম্পূর্ণ অসত্য করে মানুষকে বিভ্রান্ত করছে। সঞ্জয় রাউতরা যে ধরনের বিচ্ছিন্নতার রাজনীতি শুরু করেছেন, মমতার সঙ্গেই তাদের মিলবে, এই জন্য তারা বিজেপির সঙ্গে থাকতে পারেনি, কারণ আমরা সারা ভারতের কথা বলি। মহারাষ্ট্রের মহাবিকাশ আগাদীর ফর্মুলা মনে করিয়ে বিজেপিকে রুখতে সামনায় বলা হয়েছে, বিরোধী শক্তিগুলির উচিত এই সময় মমতার পাশে থাকা। এ নিয়ে একদিকে যখন তৃণমূল বিজেপি তরজা চরমে, তখন ফের একবার বাংলার নির্বাচনী সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছেন রাজ্যপাল। हमें जो पीछे अब तक पश्चिम बंगाल की पहचान है उसको बदलना है, और वो छवि को बदलने का सुअवसर, एक बहुत बड़ा मौका 2021 में है। प्रशासन, पुलिस और सरकार के सभी लोगों से मैं आग्रह करूंगा, संविधान और कानून की मूल भावना के अनुरूप ही कार्य करें। তাচ্ছিল্যের সুরে রাজ্যপালের মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। ওনার মাথা দেখানো উচিত, ওনার মাথাটা না দেখানো পর্যন্ত, ওনার তো বিনা পয়সা অনেক চিকিৎসার সুবিধা আছে, ওনার চিকিৎসালয়ে যাওয়া উচিত। সব মিলিয়ে শাসক বিরোধী তরজায় বাংলার রাজনৈতিক ময়দান যেভাবে উত্তপ্ত হয়ে উঠছে তার নজর কাটছে গোটা দেশের। হিন্দোল দে, পার্থপ্রতিম ঘোষ ও অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। দলীয় মুখপত্রে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত যখন কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভের সুর চড়া করছেন, ঠিক তার পরপরই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে সঞ্জয় রাউতের স্ত্রীকে সমন পাঠানো হলো মহারাষ্ট্র থেকে। এবার আপনাদের সরাসরি নিয়ে আসবো শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে অমর্ত্য সেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ির জমিকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে আসলে অমর্ত্য সেনকেই হেনস্থা করা হয়েছে, এই অভিযোগ তুলে একাডেমির সামনে আজকে প্রতিবাদ দেখালেন বিদ্যুৎজনদের একাংশ, যাদের প্রতিবাদকে কটাক্ষ করেছে বিজেপি। দেখুন। বোলপুরে শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি ঘিরে বিতর্কে এবার নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে দাঁড়ালেন বিদ্যুৎজনদের একাংশ। খাস কলকাতায় হলো প্রতিবাদ মিছিল, তাতে পা মেলালেন রাজ্যের মন্ত্রী তথা নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসুও। বিজেপির কাছে কিন্তু এই বুদ্ধিজীবী সেকশন, যারা
ইন্টেলেক্টের সঙ্গে যুক্ত বা যারা শিল্প সংস্কৃতি যাদের অভিব্যক্তির সঙ্গে জড়িয়ে আছে, এদের মোটো পছন্দ করে না। ব্যাপারটা ব্যক্তিগত হেনস্থা স্তরে চলে যাচ্ছে, যেটা অমর্ত্য সেন যেটা বলেছেন যে আমাকে যাতনা দেওয়া হচ্ছে, আমি রাজনৈতিকভাবে বিরোধী বলে যাতনা দেওয়া হচ্ছে। কিন্তু ভারতীয় গণতন্ত্রের মূল কথাই হচ্ছে, অমর্ত্য সেনের লেখা কোট করে বলতে পারি, আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, তর্কপ্রবণ বাঙালি। এই পুরো জিনিসটাই তো বোঝাই যাচ্ছে যে পশ্চিমবঙ্গকে আনসেটল করা, খোঁচানো, যেটা ওদের কাজ। ওরা কোনো সুস্থ পলিটিক্সের মধ্যে তো নেই, খোঁচাচ্ছেন। যদিও বিদ্যুৎজনদের পথে নামা নিয়ে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ওনারা যে বিচারধারার মানুষ, সেই কমিউনিস্টরা, সেই সেকুলাররাই সমস্ত ক্ষেত্রে রাজনীতি শুরু করেছে, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির প্রাঙ্গণ তৈরি করেছে। ভারতীয় জনতা পার্টির এত অধঃপতন হয়নি যে আমরা রাজনীতির ক্ষেত্র আর শিক্ষাঙ্গনকে নিয়ে রাজনীতি করব। সমাজের মানুষের মধ্যে চেতনা জাগালে তারা পরিবর্তন করবেন, সেটা আমরা করছি। অমর্ত্যবাবু যেন তার যারা আশেপাশের লোক আছেন তার সম্বন্ধে সাবধান থাকেন। সম্প্রতি একটি মহল থেকে দাবি করা হয়, অমর্ত্য সেনের বাড়ি প্রতিচির কিছুটা অংশ বিশ্বভারতীর এখতিয়ারভুক্ত। এ নিয়ে পাশে থাকার বার্তা দিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদকে চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী। 1933-এর 3রা নভেম্বর শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেছিলেন অমর্ত্য সেন। তার নামকরণ করেছিলেন খোদ রবীন্দ্রনাথ ঠাকুর। অমর্ত্য সেনের দাদু ক্ষিতিমোহন সেন ছিলেন কবিগুরুর সহযোগী। পরবর্তীকালে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। সেখানে এত বছর পর তার বাড়ি নিয়ে কেন বিতর্ক, সেই প্রশ্ন তুলে উদ্বেগ প্রকাশ করেছেন অমর্ত্য সেন নিজেও। ওদের যদি সত্যি করে কমপ্লেন থাকতো তাহলে আমাকে চিঠি লিখবেন, এই জমি এই মাপ আপনি কি করে জানলেন যে 50 বছর বাদে আবিষ্কার করেছেন যে কিছু গন্ডগোল আছে? কি করে আবিষ্কার করলেন, প্রমাণ কি, আপনাদের কি কাগজ আছে এই বিষয়ে আমাদের। আমি অবশ্য আমার লয়ারকে বলেছি যে আমি এখন কিছু করছি না, কিন্তু আমি নিশ্চয়ই করব। যখন ওরা এই বিষয়ে খোলসা করে আমাদের জানাবেন যে ওদের বক্তব্যটা কি। বাঙালির গর্ব নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়ি নিয়ে বিতর্কের প্রতিবাদে এদিন কলকাতায় বাংলা একাডেমির সামনে প্রতিবাদ সভা করেন বিশিষ্টজনেরা। যার সাথে শান্তিনিকেতনের ডাইরেক্ট যোগাযোগ, যার নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নামকরণ করেছেন, এবং যার দাদু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে একসাথে কাজ করেছেন, তিনি এটা ডিজার্ভ করেন না। আমার যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে ওটার সম্পর্কে কিছু কুরুচিকর মন্তব্য অমর্ত্য সেনের মতন মানুষের ক্ষেত্রে আমার মনে হয় এটা উচিত না। এটা বাঙালির লজ্জা, মানে একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে আমার মনে হয়েছে এটা অত্যন্ত লজ্জা। অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বিজেপিকেও আক্রমণ শানিয়েছেন অনেকে। নোবেল পুরস্কার প্রাপ্ত রবীন্দ্রনাথ এবং তার মহিমা কি, নোবেল পুরস্কার প্রাপ্ত অমর্ত্য সেন তার মহিমা কি তা এরা জানেন না। এবং বিশ্বভারতী এই কাজ নিশ্চয়ই করছে কারণ কেন্দ্রীয় সরকারের সমর্থন আছে বলে। পাল্টা বিদ্যুৎজনদের মানুষের পাশে থাকার পরামর্শ দিয়েছে বিজেপি। আমি বুদ্ধিজীবীদের বলবো, আপনারা সমাজের সঙ্গে থাকুন। একটা ভ্রষ্ট যার থেকে মানুষ সরে এরকম সরকারের সঙ্গে থাকবেন না। কিছু অশিক্ষিত লোক প্রতিদিন যাদের সঙ্গে বইয়ের কোনো সম্পর্ক নেই, যাদের সঙ্গে বাংলার সংস্কৃতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা এই ধরনের কথাবার্তা বলেন। তৃণমূল বিজেপির চাপানুতোর যখন ক্রমশ বাড়ছে, তখন বিষয়টির নিষ্পত্তি করতে রাজ্য সরকারকে এগিয়ে আসার দাবি জানিয়েছে বামেরা। কোনো বিক্ষোভ করতে আপত্তি কিছু নেই, তো বিক্ষোভ করতেই পারে, কিন্তু যেখানে রাজ্য সরকারের অনেক কথা বলছে, কথা না বলে রাজ্য সরকারের দাবি করা উচিত বিশ্বভারতীর কাছে, এটা নিষ্পত্তি করতে হবে। অমর্ত্য সেন ইজ নট এ অর্ডিনারি ম্যান, সেইভাবে লেখা উচিত, বলা উচিত, বিশ্বভারতীকে মেটাতে হবে। যদিও এ প্রসঙ্গে এখনো পর্যন্ত বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। সঞ্চয় মিত্র, সন্দীপ সরকার ও আবির দত্ত, এবিপি আনন্দ। আমি দেবাশিস সরকারের কাছে আসবো। দেবাশিস দা, এই যে অমর্ত্য সেনকে নিয়ে এত রাজনৈতিক চাপানুতোর কার্যত তৈরি হচ্ছে, অনেকে বলছেন তার মূল প্রশ্ন হচ্ছে ব্যক্তি অমর্ত্য সেন নয়, অমর্ত্য সেনের মতাদর্শ। আমি একদম এই কথাটাই বলতাম যে অমর্ত্য সেন তার সারা জীবন ধরে একটা নির্দিষ্ট মতাদর্শে বিশ্বাস করেন এবং সেই মতাদর্শকে ভিত্তি করে তার সমস্ত লেখা পড়া গবেষণা সব কিছু সেইখানে, এবং যার কেন্দ্রে হচ্ছে মানুষ এবং মানুষের কল্যাণ, বৈষম্যের বিরুদ্ধে তার চিন্তা ভাবনা, মত প্রকাশ। কিন্তু কেন্দ্রের যে বর্তমান সরকার এবং আমাদের রাজ্যে এই মুহূর্তে রাজনৈতিক সংঘর্ষে যে বিজেপি দল জড়িয়ে পড়েছে, তারা সম্পূর্ণভাবে এই মতাদর্শের বিরুদ্ধে, তারা কোথাও আতঙ্কিত বোধ করছে। প্রণয় রায়, অমর্ত্য সেন ব্যক্তি থেকে অনেক ছাপিয়ে প্রতিষ্ঠানে চলে গেছে, তাকে এইভাবে হেনস্থা করা রাজ্যের সংস্কৃতি নয়, রাজ্যের মানুষ ভালো চোখে নিচ্ছে না। কিছুদিন আগে আপনারা দেখিয়েছেন যে এই বিশ্বভারতীর ঐতিহ্যবাহী প্রদেশদ্বারকে বুলডুজার দিয়ে তৃণমূলী গুন্ডারা ভেঙে দিয়েছে, আপনারা দেখিয়েছেন।
সেখানে বারবার পুলিশকে জানানো হয়েছে, পুলিশের এসপি দাঁড়িয়ে থেকেছে, পুলিশ কিন্তু তার জন্য আপনাদের কোনো নেতা এই কথা বলবেন সেটাকে আপনি সমর্থন করেন? প্রণয় রায়, অমর্ত্য সেনের কথার সঙ্গে জমি মাফিয়ার সুর মিলে যাচ্ছে। আমার কথাটা শেষ করতে দিন। সেদিন তারা কোথায় ছিলেন? তারা সেদিন একবার তো প্রতিবাদ করেননি। তাহলে এরা বিদ্যুৎ জন্য আসলে তৃণজীবী এরা। দ্বিতীয় কথা হচ্ছে দেবনারায়ণ সরকার কিছু বলতে চাইছেন। সেই সময় কিন্তু নিন্দার নোবেল জয়ীর জন্য নোবেল জয়ীর কোনো ছাড় নেই, উনি তো যেতে পারেন, আইনের রাস্তা নিন না, আইনের রাস্তা নিন না। আমি একটু বলি, যথার্থ সম্মানের বস্তুকে যে মূল অযথা ব্যঙ্গ করে, সমস্ত লজ্জা তো তাই। আসলে দিলীপ ঘোষ, রাহুল সিনহার মতো লোকেরা যেভাবে যথার্থ সম্মানের বস্তু, বিশ্বনাথ চক্রবর্তী গতকালই আপনার সঙ্গে এই নিয়ে কথা হচ্ছিল, আপনি বলছেন রাজনীতির অনুপ্রবেশ এক্ষেত্রে ঘটা মোটেও বাঞ্ছনীয় নয়। বিশ্বনাথ চক্রবর্তী, সময় শেষ। বিশ্বনাথ চক্রবর্তী, 70 বছর পরে এই জমির কথা আসছে কেন? দেখো মানে সম্পদ থামাও, আমাদের সময় শেষ। বিশ্বনাথ, থামাতে হবে। দেখো খুব পরিষ্কার করে বলে সম্পত্তির বিবাদ, এই সম্পত্তির বিবাদটা আইনি মীমাংসা হতে পারে। এই সম্পত্তি বিবাদটা অমর্ত্য সেন এবং বিশ্বভারতীর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এটাকে বাঙালি রাজনীতির মধ্যে আমরা আনছি কেন? কেন দিলীপ ঘোষ ঢুকছে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকছে, কেন এই সেই বুদ্ধিজীবী রাজনীতি? অনেক ধন্যবাদ। সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র এবিপি আনন্দ।